নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান এবং আপনাদের ভীষণ পছন্দের এই অনুষ্ঠান আপনারা অবশ্যই টিভির পর্দার ওপার থেকে এই অনুষ্ঠানটা দেখবেনই, তার সাথে ইউটিউবেও দেখতে পারেন। সিটিভিএন একেডি প্লাস সার্চ করবেন, সেখান থেকেই এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে এনবিপির অনুষ্ঠান, সেখান থেকে দেখতে পারেন, চাইলে সেটি শেয়ার করতে পারেন। পুরো অনুষ্ঠানটা যদি আবার আপনি দেখতে চান বা কোনো ইনফরমেশন যদি মনে হয় আপনি আবারও নিতে চান এনবিপির থেকে, সেই ইনফরমেশনটার জন্য আমরা পুরো অনুষ্ঠানটার একটা ভিডিও ফরম্যাট আপনাদের জন্য ইউটিউবে রাখবো সিটিভিএন একেডি প্লাসে। সেখান থেকেও আপনারা দেখতে পারেন, সেটিকে শেয়ার করতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করবেন যাতে এনবিপির অনুষ্ঠান আপনাদের প্রত্যেকটা আপডেট সবার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। এবার চলে আসে এনবিপির আজকের অনুষ্ঠানে। এনবিপির অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে আমরা সুস্বাস্থ্যের বিষয়ে এই অনুষ্ঠানে কথা হয়, আর যে কজন মানুষ ফোন করেন প্রত্যেকে তাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কি কি করণীয় সেই সবটা এনবিপির ডক্টরস যারা থাকেন তারা বলে দেন সবটা। আর এতটাই বলেন যে একদম গোড়া থেকে সেই সমস্যার সমাধানের কথা তারা বলেন, কারণ এটা আয়ুর্বেদ। প্রত্যেকেই আমরা জানি যে আয়ুর্বেদ গোড়া থেকে সমস্যার সমাধান করে। তাই আজকের অনুষ্ঠানেরও একটা বিষয় রয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিস বা সুগার আমরা যেটাকে বলি, সেটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনে, আপনি বলুন আমি বলুন, আমাদের প্রত্যেকের মনে একটা ভয় কাজ করে যে সাইলেন্ট কিলার, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা শুনতে পাই ডায়াবেটিস সম্পর্কে। মিথ্যে কথা বলবো না, আমার বাড়িতে আমার মা রয়েছেন, ওনারও সুগার রয়েছে, উনিও পেশেন্ট। ফলে আমার মনেও কোথাও গিয়ে একটা সুগার সম্পর্কে বা ডায়াবেটিস সম্পর্কে অনেকটা বিস্তারিত জানার বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং সেই বিষয়টা সম্পর্কে আয়ুর্বেদ কি বলছে সেটা জানার আরও বড় প্রশ্ন আমার মনে রয়েছে। তাই অবশ্যই আপনারা আপনাদের যে কোনো সমস্যার জন্য, ডায়াবেটিস সম্পর্কে তো অবশ্যই, যেহেতু আজকের এটা আলোচনার বিষয়, সেই সম্পর্কে তো অবশ্যই, তবে আপনার যে সমস্যা রয়েছে শারীরিক, সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা ফোন করুন। নিচে একদম উপরে দেখবেন সরাসরি কথা বলুন বলে নাম্বারটা আছে, সেখান থেকে ফোন করলে একদম আজকে যিনি রয়েছেন আমার সঙ্গে তা সেই ডক্টরের সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারেন। এছাড়াও এনবিপির হেল্পলাইন নাম্বার আপনাদের স্ক্রিনে নিচে যাবে, সেখান থেকেও আপনারা নাম্বার নিয়ে সরাসরি এনবিপির সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখানে ট্রিটমেন্ট প্রসেস, ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নিতে পারেন। চলুন তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি, আমাদের যেটা আলোচনার বিষয় সেটা নিয়ে। আজকে যিনি রয়েছেন এনবিপির সিএমডি ডক্টর বিনোদ শর্মা, স্যার অনেক স্বাগত। স্যার, এই যে ডায়াবেটিস, এটা তো আমরা সবাই সাধারণ মানুষ খানিকটা ভয়ই পান বিষয়টা নিয়ে, কিন্তু এই ডায়াবেটিস কি এবং যার শরীরে এই মারণ রোগ বাসা বাঁধে, কি হয় তার শরীরে? দেখুন, ডায়াবেটিস মেলিটাস যাকে আমরা সুগার বলি, আজকে এটা নিয়ে সত্যি কথা কি সবাই একটা চিন্তিতে থাকে কি আমার কখন হয়ে যাবে, আমার মা বাবার আছে, আমারও হতে পারে। তো আমরা একবার নিয়ে বহুবার বলেছি কি সুগার মানে ডায়াবেটিস মেলিটাস কোনো ডিজিজ নয়, এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের কিছু লাইফস্টাইল ভুল কারণের জন্যে আমাদের সুগার বাড়তে পারে, ঠিক না? তো সেটাকে আমরা ঠিক করে নিতে পারি। যেখানে আমাদের ভুল হচ্ছে সেটা যদি আমরা ঠিক করে নিই, সমস্যা মিটে যায়, ঠিক না? তো এখানে কী একরকম ভুল হয় যেখানে নাকি আমরা ওষুধ খেতে চালু করে দিই, আমরা ইনসুলিন নিতে চালু করে দিই, আর বন্ধই করতে পারি না। কারণটা হয় কি, ধরুন আপনার শরীরের মধ্যে জ্বর হলো, আর জ্বরের জন্যে আমি ডাক্তারের কাছে গেলাম, সে আমাকে ওষুধ দিল, জ্বর ঠিক হয়ে গেল, দ্যাটস অল, ঠিক না? কিন্তু যদি আপনি রুটিন ওয়াইজ, আপনি জ্বরের মতন আপনি রুটিন ওয়াইজ যদি ওষুধ খেতে যদি চালু করেন, তাহলে কী হবে, আপনার অন্য অর্গানগুলো ফেলিয়ার হবে। ঠিক এইরকমই যখন প্রোগ্রামটা স্টার্ট করার আগে আপনি একটা কথাটা বললেন কি সাইলেন্ট কিলার, এই যে ওয়ার্ডগুলো কেন ইউজ করা হয়, কারণটা হচ্ছে কি ডায়াবেটিস যাদের রয়েছে তাদের দেখতে পেয়েছি আমরা চোখ চলে গেছে, নার্ভের সমস্যা হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। তো এই যে ডিজিজগুলো হওয়ার কারণটাই হয় আমাদের মেডিসিনের সাইড ইফেক্টের জন্যে। তো আজকে আমরা এই কথাটা করব কি, যেখানে আমরা উইদাউট মেডিসিন কি করে আমরা নিজের সুগারকে ঠিক করতে পারি, ঠিক না? আজকে ধরুন আপনি ডেলিভারি করার সময় যখন দেখছেন কি আমার সুগার মাত্রাটা অনেকটা বেড়ে গেছে, সেই মুহূর্তে কি দরকার রয়েছে, সেই মুহূর্তে আপনার ডাক্তার আপনাকে বলে দেয় ইনসুলিন নিতে হবে। ইনসুলিন নেবার পর আপনার সুগারটা কন্ট্রোলে হলো, ডেলিভারি হয়ে গেল, কিন্তু দেখা যায় কি সেটা আর আপনার ডায়াবেটিস নেই, সুগার নেই, ঠিক না? তো সেই জিনিসটা যদি আমি রুটিন ওয়াইজ আমি যদি ইনসুলিন নিতে চালু করি, তাহলে কী হবে, সুগার ফেলিয়ার হবে, ঠিক না? আপনার সুগার যদি ফল করে যায় তখন কী হবে, স্ট্রোক হয়ে যাবে। পেশেন্ট আমাদের কাছে যারা আসে তারা ম্যাক্সিমাম কেস যে পাই আমরা, তাদের নাকি সুগার ফল হয়ে যায়
এই জিনিসটা কেন হবে? কেন কি তারা রুটিন বাইজ তারা নাকি ওষুধ খাচ্ছে, দরকার ছিল না। আজকে যদি কিছু লাইফস্টাইল, আমি আজকে 4-5টা টিপস আপনাকে বলবো, সেটা করে নেওয়ার পরেই আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে আসতে পারে, ঠিক না? তো আমি কি বললাম কি আপনি যখন সুগার রইল সেই মুহূর্তে আপনি যখন মেডিসিনটা নিলেন, আপনার সুগার যখন কন্ট্রোল হয়ে গেল, তখন আপনার রিকভারি করা দরকার আছে যেখানে যেখানে আপনার ভুল হচ্ছে। আজকে এই যে কথাটা আমি বলছি কি ডায়াবেটিস কোনো ডিজিজ নয়, এটা নিয়ে চিন্তিত হবেন না, ঠিক না? চিন্তা করলে আপনার সুগারটা বাড়বে, ঠিক না? তো এই কথাটা আমি কেন বলছি, কারণটা হচ্ছে কি সুগারের যে সিমটমসগুলো যদি বলা যায়, আজকে ধরুন আপনার কাছে কোনো পেশেন্ট রয়েছে বা সাধারণ একটা মানুষের কাছে একটা পায়ে কোনো ঘা হলো, সে ঘা কিন্তু শোকাচ্ছে না। আপনি যখনই চান করতে যাচ্ছেন গায়ে কিন্তু জল দিলে আপনার কিন্তু ইউরিন পেয়ে যাচ্ছে, বা ইউরিন করার পর সেখানে কিন্তু আপনার চিটি লেগে যাচ্ছে। তো এই ধরনের যে যখন আপনি সিমটমসগুলো বুঝবেন, তখনই আপনি জেনে গেছেন কি আপনার ব্লাডের মধ্যে মিষ্টি ভাবটা বেশি রয়েছে, যার ফলে আপনার এখন এই ধরনের প্রবলেমগুলো আসছে। এর মধ্যে যে কর্নিটা রয়েছে আমাদের রিকভারি করার, কেন এটা বাড়লো, ঠিক না? কারণটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে প্যাঙ্ক্রিয়াস যে অর্গানটা আছে, আজকে প্যাঙ্ক্রিয়াস অর্গানের কাজটা কি? প্যাঙ্ক্রিয়াস অর্গানের কাজ হয় শরীরের মধ্যে ন্যাচারালি ইনসুলিন তৈরি করা। আজকে যে ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন নিতে বলেছে, যে ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন ট্যাবলেট খেতে বলেছে, ঠাকুরের দেন আছে যেটা সেই মেশিনটা আমাদের শরীরের মধ্যে ফিট করা আছে। মানে ওই ইনসুলিন যে মেশিন, যার নাম হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, তো প্যাঙ্ক্রিয়াসে যদি আমরা ঠিক করে নিই তাহলে ন্যাচুরালি আমার ইনসুলিন তৈরি হবে। তো ন্যাচুরালি যখন ইনসুলিন তৈরি হবে তখন আমার ইনসুলিন দরকার পড়বে না, একদমই তাই, ঠিক না? তো এই যে ভুল যে কারণগুলো যেটা হয়, সেই ভুল কারেকশানগুলো কি করতে হবে, আমি বলবো কিছু কিছু কী কী ভুল হয় আর কি করণীয় দরকার। আজকে একটা মানুষের যদি ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পেশেন্ট কী করে মেডিসিনটা ছাড়বে, তার জন্য কি করণীয় দরকার আছে, সেই উপায়গুলো আমি বলবো এখানে। একদম একদম। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা করতে পারবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর এগরা থেকে বলছি। বেশ, বলুন আপনার নাম। আর আমার রোগী, আমার নাম হচ্ছে আলাদা, রোগীর নাম হচ্ছে অমলেন্দু নন্দন, ৮০ বছর বয়স। বেশ, বলুন কি সমস্যা। একটা পড়ে গেছিল, আর প্রায় 3 বছর হয়ে গেল, সে কোনো হাতটা নাড়ায় না, চলাফেরা করতে পারে না ঠিক মতো, আর কোথা থেকে কোনো জায়গা থেকে কোনো জায়গায় নেওয়া যায় না, আর নিজের কাজ নিজেও করতে পারে না। আচ্ছা, আপনার স্ট্রোক হয়েছে, আপনার স্ট্রোক হয়েছে, আপনি ভালোভাবে হাঁটতে পারছেন না, তাই তো? হ্যাঁ, হাঁটতেও পারছে না, নিজের যে পেচ্ছাপ পায়খানা করবে সেটাও করতে পারে। আচ্ছা, আপনার কি সুগার আছে? হ্যালো, বলছি আপনার কি সুগার আছে, আপনি কোনো ওষুধ খান? না, সুগারের ওই ডাক্তার দেখিয়েছিল বোধহয়, ওই এসিলক দিয়েছে 150 সকাল সকালবেলা। মানে সুগারের ওষুধ খান কি আপনি? না, সুগারের ওষুধ কিছু খায় না। আচ্ছা, আচ্ছা, এখন কোনো শুধু প্রেশার ছাড়া আর কোনো ওষুধ খান না? না। আচ্ছা, দেখুন এটাই প্রবলেমটা হয় কি আপনার যে স্ট্রোকটা হয়েছে, এই স্ট্রোক হওয়ার পর এদের কাছে কোনো ওষুধ নেই কি আপনাকে ভালো করতে পারবে। যে অর্গানগুলো আপনার পড়ে গেছে, বা আপনি ভালোভাবে হাঁটতে পারছেন না, বা আপনার আগের মতন আপনি লাইফকে লিড করতে পারছেন না, মানে আপনার হাত পা যে কাজ করছে না বা ব্রেন ভালোভাবে কাজ করছে না, সেটাকে রিকভারি করার জন্য কোনো মেডিসিন নেই। আপনাকে প্রেশার ওষুধ দেওয়া হয়েছে, কারণ কি প্রেশারের জন্যই আপনার স্ট্রোকটা হলো। প্রেশার যখনই বেড়ে যায় তখনই আপনার স্ট্রোকটা হলো। তো এবার যাতে না বাড়ে ফিউচারে, সেটা আপনাকে ওষুধ দিয়ে দিয়েছে, আপনি নিয়ম মতন ওষুধটা খাচ্ছেন, কিন্তু আমি আপনাকে বলি আপনার কি আবার স্ট্রোক হবে? এই প্রশ্নচিহ্নটা আনসারটা আপনার ডাক্তারবাবু আপনাকে দিতে পারবে না। অবশ্যই হবে, কারণটা হচ্ছে কি আপনার যে ভুলগুলো হলো সেই ভুলগুলোকে আপনি কারেকশান করছেন না, ঠিক না? আপনার প্রেশার যাতে না বাড়ে তার জন্যে আপনাকে একটা ওষুধ ধরিয়ে দেওয়া হলো, তার মেডিসিনের সাইড ইফেক্টের জন্য আজকে আপনার কিডনি ফেলিয়ার হবে, নানা রকম শরীরের মধ্যে রোগ হবে। তো আপনার করণীয় কি? আপনার করণীয় রয়েছে কি এখানে যেভাবে আমি প্রেশার ওষুধটা খাচ্ছি, ভালো কথা, এটা দরকার আছে যাতে আমার প্রেশারটা না বাড়ে, কিন্তু প্যারালাল লাইনে আপনাকে এইটাও করতে হবে কি করে আমার প্রেশারটা যাতে নির্মূল হয়। আজকে বেল পাতা, আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে একটা পেশেন্ট এসেছিল আজকে এই বেলুড়ে, আর উনি আমার বাবার পেশেন্ট। 2002 থেকে উনি আমার বাবাকে দেখান, আর ওনার কিডনি পেশেন্ট, KT9টা পৌঁছে গেছে, 12 অবধি পৌঁছে গেছে, ঠিক। 2002 পেশেন্ট। ওনার যখন ছেলে যখন ডেলিভারি হয়
তখন তার ক্রিয়েটিনিনটা হয়ে থাকে দুই থেকে সে ট্রিটমেন্টটা করছে। একটা সময় হয়েছিল যখন ওনার 12 হয়ে গেছিলো, ঠিক না? উনি মাত্র বেল পাতা খাবার পর ওনার ক্রিয়েটিনিনটা 6-এর মধ্যে নিয়ে আসে। আমি ওনাকে আজকে বললাম কি পেশেন্ট এই কন্ডিশন, আপনি ডায়ালিসিস করাচ্ছেন না কেন? উনি বললেন ডাক্তারবাবু আপনি যেটাই বলুন আমি ডায়ালিসিস করাবো না। কেন? কারণটা হচ্ছে বলছি কি আমি নিজে চোখে দেখেছি ডায়ালিসিস করলে যে কষ্টটা হয় না, এই কষ্টটা আমি দেখতে পারবো না। হয়তো দেখুন মরতে হবে, আমি জানি মানুষ যে জন্ম নিয়েছে সে মরবে, কিন্তু আমি ওই ব্যথা ওই যন্ত্রণাটা বউকে যেদিন দেখে নেবো না সেদিন ভেঙে পড়বো। ওনার কথা শুনে না আমি মানে কি বলবো, আমার মানে সফট একটা জায়গাতে উনি পৌঁছে গেলেন যেখানে আমার সত্যি ইমোশনাল জায়গায় আমি পৌঁছে গেলাম। একটা ডাক্তার হওয়া উচিত নয় ওটা, কিন্তু যাই হোক। তো যেটা ওনার কথা শোনার পর আমি একটা দেখলাম কি সত্যি একটা সাধারণ মানুষ যদি এইভাবে যদি চিন্তা যদি করে, 2002 থেকে 2026 মানে 24 বছর উনি লড়াই করছেন কিডনিকে নিয়ে, আর 24 বছর ধরে আজকে রুগী ভালো আছে। তো উনি বলছে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। তো ওনার বাড়ির পাশে যে ডাক্তারবাবু আছে ওনার মিসেসে ক্রিয়েটিনিন 4 হয়েছিল, আর উনি ডায়ালিসিস করলেন। ওনার চোখে দেখা সে 1.5 বছরের বেশি কিন্তু বাঁচতে পারলো না। তো একটা ডাক্তারের বউ যদি না বাঁচতে পারে তা আমি তো সাধারণ মানুষ, তাই না? তো এই জিনিসটা বুঝতে হবে। আপনার যদি কারেকশন যদি না হয়, মানে যেখানে আপনার ভুল হচ্ছে সেটা যদি আপনি কারেকশন না করেন, পৃথিবী কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। আপনার ডায়ালিসিস কেন, আপনার যদি কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যায় সেটাও কিন্তু আপনি রুগী আপনাকে ভালো আপনি করতে পারবেন না। তো আমি কি বললাম কি আপনার যে স্ট্রোকটা হয়েছে, স্ট্রোক হওয়ার পর আপনার যে প্রবলেমটা মানে আপনার প্রেশারটা যে হাই হলো, প্রেশারকে নর্মাল করা হলো, এর সাথে প্রেশারকে আপনাকে ঠিক করতে হবে, ঠিক না? তাহলে কি হবে, একটা সময় প্রেশার মেডিসিন খেতে হবে না। আর এর সাথে সাথে যে অর্গানগুলো আপনার ফেলিয়ার হলো সেই অর্গানগুলো ফেলিয়ার হওয়ার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে। তো আয়ুর্বেদ একমাত্র একটা সাধন আছে যেখানে ক্রিটিক্যাল কেসগুলো, যে পেশেন্টগুলো বিছানা সহ্য হয়ে গেছে সেই পেশেন্টগুলোকে ঠিক করা যায়, ঠিক না, উইদাউট এনি সাইড ইফেক্ট। তো আমি আপনাকে বলবো, আপনি এগরা থেকে বলছিলেন, এগরা সামনে আপনার হেড়িয়া হয়, মেচেদা হয়, যেখানে আপনার সামনে পড়বে সেই চেম্বারে আপনি যোগাযোগ করুন। আপনার হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন কি আমার এই ডেট কোন ডেটে আমি দেখাতে পারবো, তারা আপনাকে বুকিং করে দেবে। আপনি এসে যোগাযোগ করুন, যেখানে আপনার প্রেশার মেডিসিনটাও বন্ধ হবে, এর সাথে সাথে আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারবেন। একদম তাই। আর এই গোড়ার সমাধানের জন্যই এনবিপি। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আপনার মুর্শিদাবাদ থেকে। বেশ, আপনার নাম? আমার স্ত্রীর একটা সমস্যা আছে, এটা আমি ডাক্তারবাবুকে জানাবো। সেরকম বেশ। প্রয়োজন হয়তো আমি ডাক্তারবাবুকে যাবো, বা আমি একটু ডাক্তারবাবুর পরামর্শটা চাইছি। একদম। বলুন কি হচ্ছে আপনার সমস্যা? সমস্যা হচ্ছে ওর 58 বছর বয়স, ওর ডান হাঁটু নিয়ে ও চলতে ফিরতে একদমই পারে না বলা যায়। আচ্ছা। বেল্ট ফেল্ট ভাঙে। এর আগে আমি অনেক অর্থোপেডিককে দেখিয়েছি, কিন্তু ও একদম রিলিফ পাচ্ছে না। আচ্ছা, তো ডাক্তারবাবুরা আপনাকে কি বলেছে, হাঁটু চেঞ্জ করতে বলেছে? না, ডাক্তার বলছে এখন ওই বেল্ট ফেল্ট বাঁধুন, একটু আপনার হাঁটুতে জল জমে আছে, এরকম একটা ডাক্তার বলেছে, একটা অর্থোপেডিক ডাক্তার। তো জল বার করার জন্য কিছু উপায় করেছে, যে জলগুলো জমেছে কি ইনজেকশন দিয়ে জলটাকে বার করব সেই রকম কিছু কথা বলেছে? তো দেখুন এদের প্রসেসই হচ্ছে এটা, আপনাকে বলে দিই এটা এদের, হ্যাঁ এবার আপনি ভালো করে শুনুন, এদের প্রসেসই হচ্ছে কি, এদের প্রসেস হচ্ছে কি আপনার একটা অস্টিওআর্থ্রাইটিস একটা সাধারণ পেশেন্ট, যেখানে আমি বলি কি এটা একটা যে এজ হওয়ার পর এই ডিজিজটা কমন ব্যাপার, ঠিক না? তো আপনার যে জেল শুকিয়ে যাওয়া, এখানে জেল কি করে তৈরি করতে হবে সেই কথাটা না বলে আপনার আউট অফ সাবজেক্টে আপনি কথাটা বলেন। কীরকম আউট অফ সাবজেক্ট? যেরকম হচ্ছে আপনি বললেন কি বেল্ট পড়তে হবে, আপনার জল জমে গেছে জলটাকে বার করতে হবে, আপনার ইনজেকশনটাকে পুশ করতে হবে। এসব করলে কিছু হবে না, আলটিমেটলি যে হার্টটা রয়েছে সেটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? যেখানে অস্টিওপোরোসিস যে জায়গায় পৌঁছে যাবে, তারপর কি হবে, আপনার যখন হাড় যখন ভাঙতে চালু হয়ে যাবে, হাড় চুরচুর হতে চালু হয়ে যাবে, সেই রুগীকে দাঁড় করাতে পারবেন না। তো এইসব ভুল না করে প্রপার আয়ুর্বেদ চিকিৎসাটা করুন, যেখানে আপনি জেল কি করে তৈরি করা হয়, ঠিক আছে? তো আয়ুর্বেদিক একটা সাধন আছে যেখানে আপনাকে জেলকে তৈরি করা যায়। তো আপনি মুর্শিদাবাদ থেকে বলছিলেন, কালকে আমাদের বহরমপুরে চেম্বার আছে, যদি পারেন একবার
যে আপনার পুরনো যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা নিয়ে আপনি বহরমপুর চেম্বার দেখা করতে পারবেন। সেখানে আপনাকে বলে দেওয়া হবে কিছু মেডিসিনের সাথে সাথে আপনি পঞ্চকর্ম থেরাপি নেওয়ার ব্যবস্থাটা করুন। সেখানে জানুবস্তি একটা মাধ্যম আছে যেখানে আপনার জেলকে তৈরি করা যায়। জেল তৈরি হয়ে গেল, সমস্যা মিটে গেল। তো আপনি রায় কি পিছিয়ে পাহাড় ছুপা হুয়া है। তা আপনি যদি চেষ্টা যদি না করেন, বাড়িতে যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ফেলিয়ার। সবসময় মানুষের চেষ্টা করে যান, ঠিক না? চেষ্টা করলে অবশ্যই আপনি কিন্তু প্রফিট হবে আপনার। একদম। আর আয়ুর্বেদের হাত ধরে, এনবিপির হাত ধরে সেই সুস্বাস্থ্যের অধিকারী যেন প্রত্যেকে হন, আমরা সেটাই কামনা করি। স্যার, আপনি একটু আগেই আলোচনা যখন আমরা ছিলাম তখন আপনি বেশ কিছু উপায়ের কথা বলছিলেন ডায়াবেটিসের। আমি আয়ুর্বেদিক চিকিৎসায় পরে আসছি, আমি তার আগে ওই উপায়গুলো জানতে চাইছি, কারণ আমি শুরুতেই বললাম যে আমার বাড়িতে আমার মাও রয়েছেন যিনিও ডায়াবেটিস পেশেন্ট, তো ওই উপায়গুলো আমাকেও হেল্প করবে। দেখুন, প্রথম আপনাকে কিছু উপায়টা যেটা বলবো, উচ্ছের জুস। হ্যাঁ, আমি এরকম কিছু জিনিস বলবো না যেটা আপনাকে কোনো হসপিটালে যেতে হবে না, কোনো মেডিসিন দোকানে যেতে হবে না, আপনার রান্নাঘর থেকেই আপনি রোগীকে ভালো করতে পারবেন। তো যেটা হচ্ছে আপনি উচ্ছের যে জুসটা তৈরি করুন বাড়িতে। আর মাথায় রাখবেন কি, উচ্ছের যে বীজটা আছে না, এটা ফেলবেন না। এটাই হচ্ছে বেস্ট ইম্পর্টেন্ট জিনিস। উচ্ছের মধ্যে যদি বীজটা বার করতে পারে তাহলে কিন্তু ওর গুণটা শেষ হয়ে গেল। তো উচ্ছের বীজটা অবশ্যই দরকার আছে, তার জুসটা তৈরি করুন। আর 20 ml করে আপনি জুসটা খেতে চালু করুন। যদি সুগার হাই থাকে আপনি দুবারও খেতে পারেন, আর যদি বেশি হাই নেই তাহলে একবার করে আপনি এভরিডে খেতে চালু করুন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 মধ্যে কী থাকছে? নাম্বার 2 মধ্যে থাকছে যেটা হচ্ছে নিম পাতা, তুলসী পাতা আর বেল পাতা। ধরুন আপনি 5টা নিম পাতা নিলেন, 5টা তুলসী পাতা নিলেন, আর 3টে আপনি বেল পাতা নিলেন। এই 3টেকে আপনি পেস্ট করে নিন। এইটা আপনি প্রতিদিন একবার করে খেতে চালু করে দিন, ঠিক? নাম্বার 3-এর মধ্যে আপনি কী করবেন? নাম্বার 3-এর মধ্যে আপনি যেটা করবেন, মেথি। দেখবেন যখন আপনার মেথি যখন সিজন থাকে তখন আপনি কী করবেন, মেথি আপনি রুটি করে নিন, মেথি আপনি রুটি করে খান। আর যদি সিজন নেই তখন আপনি কী করবেন, মেথি যে বীজটা আছে সেটা আপনি পেয়ে যাবেন, আর সেটা আপনি মিক্সিতে আপনি গুঁড়ো করে নিন। এবার গুঁড়োটা যে হবে সেটা একদম ফাইন পাউডার করবেন, একটু মোটা দানা করবেন। মোটা দানা করার পর কী করবেন, আপনি দুপুরবেলা আর রাত্রিবেলা খাবার আগে সেটা কিন্তু 1 চামচ করে খাবেন। আর মাথায় রাখবেন, এইটা নেওয়ার পর অনেকজনের মানুষের পেটটা কিন্তু গরম হয়ে যায়। এই কারণের জন্য বলা কি, এর সাথে সাথে আপনি ছাজ মানে মাঠটাকে আপনি সেবন করবেন। ছাজ কাকে বলা? যেটা আমরা দই ঘোলে কথা বলি, যাদের পেটের সমস্যা থাকে বারবার বলে দই ঘোলে কথা, সেটা হচ্ছে মাঠা। তো দই ঘোলের সঙ্গে আপনি ওই মেথি গুঁড়োটা আপনি খেতে চালু করুন। এটা হলো 3 নম্বর। 4 নম্বরের জায়গাটা আসছে যেটা হচ্ছে গুলঞ্চ। গুলঞ্চ দেখবেন আপনার স্টেশনের পাশেই নিয়ে বসে থাকে। এখন গুলঞ্চ অত প্রচার হলো, কোভিডের সময় দেখানো গেল কি গুলঞ্চই হচ্ছে একমাত্র একটা সাধন যেখানে পেশেন্টকে যে ভ্যাকসিন আমরা পাচ্ছিলাম না, তখন কিন্তু দেখা গেল কি গুলঞ্চ একটা ভালো জায়গা নিয়েছিল। তো আপনি গুলঞ্চকে 2 থেকে 3 ইঞ্চি মতন আপনি রাত্রিবেলা ভিজিয়ে দিন, আর ভিজিয়ে দেওয়ার পর আপনি সকালবেলা ছেঁকে সেই জলটা আপনি খেতে চালু করুন। তো এই যে 4টে যে পদ্ধতিটা আমি বললাম, আমার মনে হয় না এখান থেকে আপনার সবাইকে খুঁজতে অসুবিধা হবে বা সবাইকে আপনি অ্যাভেলেবল হবে না, সেরকম কিছু নেই। একদম ইজি জিনিস, একদম আমাদের ঘরোয়া, একদম রান্নাঘরে পাওয়া যাবে এরকম জিনিস। তো এই জিনিসটা যদি আমরা করতে চালু করি তাহলে কিন্তু দেখা যাবে কি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার কিন্তু সুগার নর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক না? তো আপনার যখন সুগারটা নর্মাল হচ্ছে, এইবার আপনার রয়ে গেল কারেকশানটা। যেখানে যেখানে ভুল হলো সেই কারেকশানগুলো যদি আমরা করে নিই তাহলে কিন্তু সুগার ঠিক হয়ে যাবে। একদম, আমরা এই কারেকশনের পথে আবারও আসবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি পান্ডা থেকে বলছি। বেশ, আপনার নাম? আমি হুগলি পান্ডা থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম শেখ জহিরুদ্দিন। বেশ, এবার বলুন কি সমস্যা? আমার নাম শেখ জহিরুদ্দিন। বেশ, শোনা গিয়েছে স্যার আপনার নামটা। আপনি একটু টিভির সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন। আপনি ডাইরেক্ট সমস্যাটা বলুন, কি হচ্ছে আপনার, প্রবলেমটা কি হচ্ছে? হ্যাঁ, আমার একটু বলি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কি হচ্ছে আপনার সমস্যাটা বলুন। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে স্যার, আপনি শুধু বলুন আপনার সমস্যাটা কি। আচ্ছা, আমার বর্তমানে
ফাস্টিং হচ্ছে 140, আর পিপি হচ্ছে 218 এরকম। আচ্ছা, আর আমার ওই হাতের তালু পায়ের তালু যে জ্বালা করে, হ্যাঁ, রাত্রেবেলা ঘুমতে পারি না ভালো। আর আর এর সঙ্গে আরো কতগুলো উপসর্গ আছে, যেমন কনস্টিবিলিটি আছে, ঠিকমতো হয় না। আর হাঁটুতে, কনুয়েতে, ঘাড়েতে, এগুলোতে রাত্রেবেলা ঠিক যন্ত্রণা নয়, একটা শিরশির করে সবসময়। এখন হচ্ছে না, কিন্তু এরপরে আপনার যন্ত্রণাটাও চালু হয়ে যাবে। আপনি এটা বলুন কি, আপনি HbA1c রিপোর্টটা করেছিলেন? মানে লাস্ট 3 মাসের সুগার অ্যাভারেজটা করেছিলেন? HbA1c রিপোর্টটা আপনার হয়েছিল? একবার বলুন। আপনি ফোনে কথা না বললে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না। আচ্ছা, যাই হোক, দেখুন আপনি যেটা বললেন কি আপনার ফাস্টিং 140 আছে বা পিপি আপনার 200 সামথিং আছে, তো সেখানে অবশ্যই আপনি ওষুধ খাচ্ছেন। ওষুধ খাওয়ার পরেও কিন্তু আপনার ফাস্টিং পিপিটা আপনার নর্মাল জায়গা নেই। আর যদি নর্মাল জায়গায় চলেও আসে, তো মেডিসিন একটা সাইড ইফেক্টের জন্য আজকে আপনার যে বলছেন আমার হাত পাটা জ্বলছে বা আমার সামান্য যে ব্যথাগুলো চালু হচ্ছে, সেটা কারণটা হচ্ছে কি, এগুলো হচ্ছে সব মেডিসিনের সাইড ইফেক্টের জন্য, যেখানে আপনার জেলগুলো শোকাতে থাকে। মানে এই পেশেন্টগুলো, মানে ডায়াবেটিস পেশেন্টগুলোকে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা আমি বলবো 90% বেড়ে যায়। ঠিক আছে, কারণটা হচ্ছে কি, আমরা যে মেডিসিনগুলো খাই সেখানে আমাদের ক্ষতি হয়। এই ক্ষতি হওয়ার কারণের জন্য আমাদের হাঁটুতে ব্যথা হতে চালু হয়ে যায়। তো আপনার এই সিমটমসগুলো যেটা বলেন নাকি এখন সামান্য ব্যথাগুলো থাকে, তো আপনি যদি এক্সরে রিপোর্টটা করাবেন, সেখানে আপনি দেখতে পারবেন কি আপনার জেলগুলো শোকাতে চালু হয়ে গেল। বা এই জ্বালাটা করছে কেন, এই জ্বালাটা করার কারণটা হচ্ছে কি নার্ভের সমস্যা, যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। এই নার্ভের সমস্যার মধ্যে আপনার হাত পা জ্বালা করবে, অবশ হয়ে যাবে, ঝিনঝিনিটা বাড়বে, ঠিক আছে, আপনি পায়ে জোর পাবেন না, কনফিডেন্সটা হারিয়ে যাবে। আস্তে আস্তে করে দেখবেন আপনার চোখের সমস্যা আসতে চালু হয়ে যাবে। তো এগুলো সব সুগার থেকে আসছে। তো আপনাকে যদি আপনি আমার আজকে দেখলেন প্রোগ্রামটা, তো সেখান থেকে যদি এই টিপসগুলো যে বললাম সেটা আপনি করুন, সেটা করলে অবশ্যই আপনার হেল্প হবে। হ্যাঁ, এর সাথে সাথে আপনি আয়ুর্বেদ চিকিৎসাটা করান। বারবার একটা কথা বললাম কি, আমাদের শরীরের মধ্যে যে একটা ফিটিং একটা মেশিন, মানে আপনি যেটা বলতে পারেন ইনসুলিন মেশিন, আমাদের শরীরের মধ্যে যে প্যানক্রিয়াসটা রয়েছে, সেইটা যদি চিকিৎসা আপনি করেন, আগামী দিন আপনাকে ওষুধ খেতে হবে না। আপনি আজকে যে রিপোর্টটা আমাকে বললেন, যেই দিন আপনি আমার কাছে আসবেন, আপনার ওষুধ আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন কি, যখন আপনি আমার ট্রিটমেন্টটা 15 দিন 1 মাস নেওয়ার পর যখন আপনি রিপোর্টটা করাবেন, দেখলে দেখতে পারবেন কি আপনি রিপোর্ট দেখে সুগার কিন্তু নর্মাল হয়ে গেল। এটা কি করে সম্ভব হয়? এই করে তখনই সম্ভব হয় যখন আপনি নিয়ম মতন আপনি প্যানক্রিয়াসকে ভালো করার চেষ্টা করুন। আজকে আপনার ট্যাঙ্কে জল নেই, ঠিক না? আপনি কি করেন, ট্যাঙ্কে যে জল নেই, আপনি মোটর থেকে জলটা তুলবেন। এবার মোটর যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আপনি কি ট্যাঙ্কের মধ্যে গিয়ে মুখ দিয়ে আপনি জলটা ভরবেন? তাহলে আপনার নলের মধ্যে জল আসবে? মানলাম আপনি করলেন, 1 দিন করলেন, 2 দিন করলেন, তারপর আপনার কি হবে? আপনি হাঁপিয়ে যাবেন, আর আপনি পারবেন না। এইটাই হয় সেম জিনিস সুগার রোগীদের। তারা যে ওষুধগুলো খায়, এটা হচ্ছে বা ইনসুলিন না, এটা হচ্ছে আপনি মগ থেকে শুধু আপনি ট্যাঙ্কটাকে ভরার চেষ্টা করছেন। আপনার যদি মোটা যদি শাড়ি দেওয়া হয়, সমস্যা মিটে যায়, ঠিক না? আপনার জলগুলো ঠিক উঠবে, আপনার কাছে নলের মধ্যে ঠিক আপনার জল আসবে। তো এই মোটা কী করে ঠিক হবে, তার উপায়টা আপনি খুঁজুন, তাহলে আপনার সুগার নর্মাল হবে। আর এই রিলেটেড যে সমস্যাগুলো আসছে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। একদম তাই। আর তার জন্য এনবিপির সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগ করতে হবে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি কলকাতা থেকে বলছি। আমার নাম হচ্ছে সঞ্জীব। তো আমি এনবিপিতে এই জন্যই ফোন করলাম যে আমার পেটে ব্যথা হয়, টিউশনি পটের জালে প্রচুর ব্যথা করে। এই ব্যথাটা 2-3 মাস ধরে হচ্ছে এবং সেই ব্যথাটা কমছে না স্যার। এবং আমি কিছু খেতেও ঠিক মতো করে পারছি না, কারণ ব্যথাটা এত করছে, অস্বস্তি বোধ করছি। বাড়িতে মা বাবাকে প্রচুর বকছি যে এত ব্যথা কেন করছে, কিন্তু তারাও মানে ঠিকঠাক বলতে পারছে না যে এত ব্যথা কেন হয়। তো স্যার কি ইউজ করবো? পেটে আপনি কোনো ছবি তুলেছিলেন? না স্যার, আমি পেটের কোনো ছবি টবি করিনি, আর কোনো রিপোর্টও আমি করাইনি পেটের বেসিসে কোনো। আর ব্যথা যেটা হয়, ওটা কি আপার অ্যাবডোমেনে হয় না লোয়ার অ্যাবডোমেনে হয়? ওটা স্যার লোয়ার। লোয়ার অ্যাবডোমেনে হয়। আপনার বয়স কত? আমার স্যার বয়স 21 ইয়ার্স, কলেজে পড়ছি। হ্যাঁ স্যার আমার বয়স 21 ইয়ার্স। 21 ইয়ার্স। বাড়ি কোথায় আপনার? আমার স্যার বাড়ি কলকাতা। কলকাতায় বাড়ি আছে। দেখুন, প্রথম হচ্ছে কি আপনি পিরিয়ডে কোনো গন্ডগোল আছে? হ্যাঁ স্যার আছে।
হ্যাঁ, তো আপনার যে প্রবলেমটা আছে তার জন্য একটা ইউএসজি রিপোর্ট করতেই হবে, ঠিক আছে? আপনি আল্ট্রাসাউন্ড রিপোর্টটা করান একটা হোল অ্যাবডোমেনে, কারণটা হচ্ছে কি এই ব্যথাটা যে আপনার থাকছে সেই ব্যথাটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? বাউলসটা কেমন হয়, পেট পরিষ্কার হয়? যাই হোক, উনি নেই এখন লাইনে। তো আপনার বলবো কি, আপনি যে কলকাতায় থাকেন, তো কলকাতায় আমাদের চেম্বার আছে, আপনি ল্যান্সডাউনের চেম্বার আছে, মধ্যমগ্রামের চেম্বার আছে, হাতিবাগানের চেম্বার আছে, যেখানে আপনার সুবিধা হবে সেই চেম্বারে আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান। ইউএসজি রিপোর্টটা নিয়ে আপনি যোগাযোগ করুন, অবশ্যই আপনার লাভ হবে। কারণটা হচ্ছে যে কোনো পেন, একটা সামান্য একটা ছোট একটা রোগ না অনেক বড় হতে পারে। আপনি যদি রোগকে পুষে রাখেন, তো সবসময় মাথায় রাখুন কি সামান্য যে একটা ডিজিজকে আপনি ঠিক করার চেষ্টা করুন। যদি আপনার বাচ্চা ঘরে যদি টিউমার হয়ে থাকে, ঠিক না, বাচ্চা ঘরটা যদি বড় হয়ে থাকে, ওভারি যদি লার্জ হচ্ছে বা ওভারিতে যদি সিস্ট থাকে, তাহলেও কিন্তু পেন হতে পারে। এই পেনগুলোকে যদি আপনি বসে যদি রাখেন, তাহলে কী হবে, আপনার ওভারি ক্যান্সার হওয়ার চান্সেসটা বেড়ে যাবে, ঠিক না? তো আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান, কেন ব্যথা হচ্ছে আমরা দেখব। আর অবশ্যই উপকার আছে। আর একটা আরও কথা বলে দিন, যে কোনো সার্জারি করার আগে 100 বার ভাববেন, একবার নয় 100 বার ভাববেন। কেন কি আপনার শরীর থেকে যদি একটা অর্গান যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু শরীরের মধ্যে আরও রোগগুলো তৈরি হবে। তো সবসময় একবার আপনি সার্জারি করে নেবার আগে আপনি নিজেকে চেষ্টা করবেন, আগে গোড়ার সমাধানটা অবশ্যই খোঁজা উচিত। এবার আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে, তাই আমি একদম শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে কোথায় চেম্বার, কত তারিখে চেম্বার, সেটা আপনাদেরকে জানিয়ে দিতে হবে। আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে হেড অফিস এনবিপির, সেটা হচ্ছে মধ্যমগ্রাম, আপনারা যেতে পারেন। হাওড়াতে রয়েছে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। এছাড়াও কলকাতাতে হাতিবাগান এবং ল্যান্সডাউন রয়েছে, আপনারা সেখানেও যেতে পারেন। এবার আসছি তারিখ এবং জায়গা। 2 তারিখ অর্থাৎ আগামীকাল 2রা মে দুর্গাপুর ডক্টর বি শর্মা স্যার থাকছেন। 2 তারিখ শিলিগুড়িতে রয়েছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে রয়েছেন এ হালদার। এবার আসছি 3 তারিখে। 3 তারিখে 2টি চেম্বার, আসানসোলে রয়েছেন ডক্টর বি শর্মা স্যার অবশ্যই, এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদার। এরপর আসছি 4 তারিখ 4ঠা মে ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। 6 তারিখ কাকদ্বীপ ডক্টর এস ঘোষাল। 6 তারিখ মেচেদা ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 8 তারিখ অর্থাৎ 8ই মে রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল। 9 তারিখে 4টি জায়গায় চেম্বার রয়েছে। মেদিনীপুরে রয়েছেন ডক্টর বি শর্মা স্যার থাকবেন। বাঁকুড়া ডক্টর এ হালদার, মালদা ডক্টর এস ঘোষাল, বোলপুর ডক্টর এস ভাদুরী। এরপর আসছি 9 তারিখের পর 10 তারিখ অর্থাৎ 10ই মে আরামবাগ ডক্টর এ হালদার। 10 তারিখে আরও 2টি চেম্বার রয়েছে, বর্ধমান ডক্টর বি শর্মা, কোচবিহার ডক্টর এস ঘোষাল। এবার আসি 11 তারিখ। 11 তারিখ হলদিয়া ডক্টর এ হালদার। 12 তারিখ হেরিয়া ডক্টর এ হালদার। 14 তারিখ বনগাঁ ডক্টর এস ভাদুরী। 14 তারিখ রামনগর ডক্টর এস ঘোষাল, জামশেদপুর ডক্টর এস ভাদুরী। 15 তারিখ ক্যানিং ডক্টর এ হালদার। 17 তারিখ গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল এবং আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য। এরপর আসছি 24 তারিখ। 24 তারিখ পুরুলিয়া ডক্টর এ হালদার, শিলচর ডক্টর এস ভাদুরী। 25 তারিখ ঝাড়গ্রাম ডক্টর এ হালদার এবং 31 তারিখ অর্থাৎ 31শে মে গুয়াহাটি ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে তারিখ এবং জায়গা এবং ডক্টরসদের নাম। আপনারা অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করুন এবং সেখান থেকেই কিভাবে আপনারা এনবিপির সঙ্গে যোগাযোগ করবেন সেটাও আপনারা জেনে নিতে পারেন। আপনারা বুকিংও করুন ওই হেল্পলাইনের থ্রুতেই। অবশ্যই এনবিপির কাছে আসুন এবং সেখান থেকে আপনাদের যে কোনো সমস্যার গোড়ার সমাধানটা খুঁজে বের করুন। স্যার বারবারই বলছিলেন যে উপর থেকে চিকিৎসা নয়, গোড়ার সমস্যাটা সমাধান করতে হবে। তাই এনবিপির হাত ধরুন, নিজেরাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।